মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সভাপতি, তার রাজনৈতিক জীবনের আজীবন সহকর্মী খন্দকার লুৎফর রহমান, বর্তমান জাগপার যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন, আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একেবারে সামনের সারির ত্যাগী লড়াকু নেতা, যিনি যুব নেতা হিসেবে পরিচিত, বেশিরভাগ জাতীয় নেতা হিসেবে পরিচিত। আপনারা সবসময় যার টেলিভিশনে কথা শোনেন এবং ভালোভাবে শোনেন, আমাদের সেই প্রায় 350 মতো মামলা যার বিরুদ্ধে হয়েছে, আমাদের নেতা যারা মোহাম্মদ হোসেন আলাল আজকে এখানে উপস্থিত আছেন, ডক্টর ফরহাদ জাতীয় নেতা, আরো অন্যান্য দলের নেতৃবৃন্দ, সেই সঙ্গে আছেন এক সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাঁপানো ছাত্র নেতা জনাব কামরুজ্জামান রতন, জাগপার নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমি অসুস্থ, যে কারণে আমি প্রস্রাবে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারলাম না। আমি আজকাল খুব কম আসি বাইরে, কিন্তু শরীর খারাপ বলে। কিন্তু খন্দকার লুৎফর রহমান যখন আমাকে বলেছে, আমি যখন শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর কথা শুনেছি, তখন আমি আর না বলতে পারিনি। শফিউল আলম প্রধান হচ্ছেন সেই জাতের নেতা যিনি তার দেশকে ভালোবেসেছিলেন, যিনি তার জাতিকে ভালোবেসেছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তিনি বিজয় ছাড়া কোনো স্বপ্ন দেখতেন না। যে কারণে তার স্লোগান হচ্ছে একটা, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। এই ধরনের স্লোগান অন্যান্য দলের খুব কম আছে, কিন্তু তিনি দিয়েছেন। তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘকালের। প্রথমত হচ্ছে যে তার পিতা ছিলেন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলি, যারা ছিল পাকিস্তান আমলে, তার স্পিকার ছিলেন, এবং তখন আমার বাবা একজন সদস্য ছিলেন। আর তাদের গ্রামের যে বাড়ি, সেই বাড়ি আর আমার গ্রামের বাড়ি খুব কাছাকাছি। সেই জন্য তার সঙ্গে পরিচয় আমার আগে থেকেই ছিল। পরবর্তীকালে ছাত্র জীবনে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, সেই সময় শফিউল আলম প্রধান এসে প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং SM হলে ভর্তি হয়। অনেকেই জানেন না, প্রথম রাজনৈতিক ছাত্র জীবন যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা কিন্তু শুরু হয় ছাত্র ইউনিয়নের মধ্যে দিয়ে। পরবর্তীকালে তিনি ছাত্রলীগে চলে যান এবং সেখানে তিনি তার নিজস্ব যোগ্যতা দিয়ে গুণ দিয়ে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জনাব শফিউল আলম প্রধান সম্পর্কে অনেকক্ষণ বলা যাবে, কারণ বাংলাদেশে এই ধরনের রাজনীতির সংখ্যা খুব কম, যারা নীতির প্রশ্নে কোনো আপোষ করে না। তিনি, তার স্ত্রী, দুজনেই এই রাজনীতি করেছেন এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে যে তিনি হচ্ছেন সেই ছাত্রলীগের সভাপতি সম্পাদক ছিলেন যখন আপনার তৎকালীন আওয়ামী লীগের, অর্থাৎ 72 সালের পরে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে তার তালিকা তৈরি করে দিয়েছিলেন মনিরুল চৌধুরী সাহেব সহ। মনিরুল চৌধুরী ছিলেন সভাপতি, ছিলেন সাধারণ সম্পাদক, এবং যে কারণে তাকে অনেক খেসারত দিতে হয়েছে, এমনকি হত্যা মামলারও আসামি হতে হয়েছে। এবং তাকে পরবর্তীকালে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব আসার পরে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরে, তাকে জেল থেকে বের করে নিয়ে আসেন এবং রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেন। শফিউল আলম প্রধানকে এখন আমাদের খুব প্রয়োজন ছিল।
আমরা যখন আন্দোলন শুরু করেছি জোট করে, তখন থেকেই আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। যে শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে দীর্ঘকাল ধরে, এই শাসক গোষ্ঠীর পরিচয় তো হচ্ছে আপনারা সবাই জানেন, আওয়ামী লীগ। আমি সবসময় যে কথাটা বলি তারা খুব গোস্বা হন। আওয়ামী লীগ দাবি করে তার মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী শুধু নয়, তারা মুক্তিযুদ্ধকে লিড করেছে। সত্য কথা যে মুক্তিযুদ্ধের আগের সংগ্রামে আওয়ামী লীগ অবশ্যই নেতৃত্ব দিয়েছে এবং ৭০ সালের নির্বাচন ছিল নিঃসন্দেহে আরেকটি টার্নিং পয়েন্ট বাংলাদেশের রাজনীতি। কিন্তু ১৯৭১ সালে যখন পাক সেনাবাহিনী ক্র্যাকডাউন করেছে, সেই সময় বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা স্বাধীনতাকামী, তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আসলে নিতে এগিয়ে আসেন। তাদেরকে একটা অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার কথা কেউ বলেনি। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এখন এটা তারা অস্বীকার করতে চায়, ভীষণভাবে অস্বীকার করে এবং জিয়াউর রহমান সাহেবকে কি করে ছোট করে দেখাবে, খলনায়ক হিসেবে দেখাবে, এই প্রচেষ্টাই তাদের থাকে সবসময়। কয়েকদিন আগে আমি শুনিনি, আমাকে মেজর হাফিজ সাহেব, যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাকে ফোন করলেন। ফোন করে আমাকে বললেন, ওয়াদুল কাদের একটা বক্তব্য শুনেছেন? কোন বক্তব্য? বলছে তিনি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা কোথায় কবে উঠেছে, কোন পত্রিকায় আমরা কেউ জানি না। তিনি মেজর হাফিজ বললেন যে আমি তখন জিয়াউর রহমানের স্টাফ প্রধান ছিলাম, তার সঙ্গে উনি কাজ করতেন। উনি বললেন যে যখন এই ফর্মটা বাকশাল করার পর্যন্ত সবাইকে ফর্ম দেওয়া হচ্ছে, সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক ভাবে বাকশালে যোগ দিতে হবে, তখন সেনাবাহিনীর উপপ্রধান তখন জিয়াউর রহমান, তার কাছেও সেই ফর্ম এসেছিল। তো জিয়াউর রহমান সাহেব বাংলা খুব ভালো আপনার বুঝতেন না, অতটা জটিল শব্দ। উনি হাফিজ সাহেবকে এসে ওই কাগজে বলছে, হাফিজ দেখা তো মধ্যে কি আছে? হাফিজ সাহেব যখন তাকে বললেন, বললেন যে এটা বাকশালে যোগ দেওয়ার কথা। তো তুমি এক কাজ করো, তুমি ফর্মটা তোমার ফাইল সবচেয়ে নিচের ফাইলটা নিচে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেন। এই যে মিথ্যাচার, এই যে সারাক্ষণ সর্বক্ষণিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে তাদের নেতা তাকে মনে করে তারা যে হয়তো জিয়াউর রহমানকে গুরুত্ব দিলে, তাকে মূল্যায়ন করলে তিনি খাটো হয়ে যাবেন। এই যে হীনমন্যতা আছে একটা। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ না। যত বইপত্র যা কিছু আছে সবকিছু সার্চ করে দেখবেন যে ওই কথাটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। এবং সেই ঘোষণার পরে কিন্তু জাতি ঘুরে দাঁড়িয়েছিল এবং তারা সেই লড়াইয়ে নেমে গিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল। আমি কথাটা এই জন্যই তুললাম যে আজকে এই কথাটা বলা আমার প্রয়োজন ছিল, যে বাকশালে যোগ দেব। আপনারা যে বাকশাল করেছিলেন সেই ব্যাপারে কিন্তু খুব বেশি কথা বলেন না। 1972 থেকে 75 সাল বাকশাল ঘোষণা করার আগে পর্যন্ত এ দেশের অবস্থা আপনারা কোথায় নিয়ে গিয়েছিলেন, এটা তৎকালীন পত্রপত্রিকা চোখগুলো দিয়ে আপনারা পাবেন। এমনকি বিদেশি যে পত্রিকাগুলো, যে সমস্ত পত্রিকা আপনার মানে সবাই চেনেন, জানেন এবং স্বীকৃত, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস,
এই পত্রিকাগুলোতে যদি আর্টিকেল গুলো দেখেন আপনারা, তা দেখবেন যে বাংলাদেশ তখন ভয়ঙ্কর অবস্থা দিকে চলে গেছে। এমনকি তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থনীতি সমিতি যেটা ছিল, তার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মুজাহিরুল ইসলাম, প্রফেসর ডক্টর মুজাহিরুল ইসলাম। তিনি সেই সমিতির যে বার্ষিক অনুষ্ঠান, সেই বার্ষিক অনুষ্ঠানে পিএসসিতে হচ্ছিল, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পাশে বসা ছিলেন প্রধান অতিথি হিসেবে। সেইখানে তিনি ডক্টর মুজাহিরুল ইসলাম তার সামনেই বলেছিলেন যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার সেই কথাগুলো উঠে এসেছে। এখন আবার অর্থনীতিরা বলতে শুরু করেছেন যে অতি দ্রুত বাংলাদেশের অর্থনীতি খাদের দিকে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ ওই সময়টার পরে যখন দেখেছে যে কোনো কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন রাজনীতিকে পুরোপুরি নির্বাসিত করে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছে। এটা আমরা ভুলে যাব কি করে? আমরা তো সাক্ষী, জীবন্ত সাক্ষী। আজকের জেনারেশনকে সে কথা তারা বলে না। তারা যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, বাক স্বাধীনতাকে নিষিদ্ধ করে, পত্রিকার সংস্থাগুলোকে বন্ধ করে দিয়ে মাত্র 4টা পত্রিকা চলবে, তাও সরকারি নিয়ন্ত্রণে, এই ব্যবস্থা করেছিল, সেই কথা তারা এখন আর বলে না। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের দুর্ভাগ্য যে জাতি 1971 সালে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের মূল যে লক্ষ্যটা ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পাকিস্তান শাসকদের বিরুদ্ধে দীর্ঘকাল সংগ্রাম করে আমরা যে জায়গা দিয়ে পৌঁছেছিলাম, তখন এই স্বাধীনতার দাবিতে ছিল আমাদের সবচেয়ে যৌক্তিক দাবি। এবং সেই আমরা ভেবেছিলাম যে স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। আমি আমার কথা বলতে পারবো, আমি নির্বিঘ্নে কাজ করতে পারবো, এবং আমার যে স্বাধীনতা সেটা থাকবে। আর 5 বছর শেষে আমি আমার ভোট দিয়ে আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারব। এটাকে তারা প্রথম আঘাত করলো। এবং এই আওয়ামী লীগ এত বড় বড় কথা বলে, এই আওয়ামী লীগ প্রথম কিন্তু আপনার ওই যে কি আইন, ওটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট তারাই নিয়ে এসেছিল, বিশেষ ক্ষমতায়। তারাই জরুরি অবস্থা ঘোষণা করেছিল বাংলাদেশে, এবং ইন্ডেমনিটি তারাই প্রথম দিয়েছে, এবং তারাই শেষে একদলীয় ব্যবস্থা দিয়েছে দেশে। আজকে যখন তারা বলে যে আমরা গণতন্ত্রকে সুসংহত করছি, গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি, তখন বিএনপি সেখানে পাতা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি বলবো, মানুষ কি সব আহম্মক হয়ে গেছে? আপনারা করলেন, প্রথম দিকে যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে শেষ করেছেন, আর সেই বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সরে গিয়ে তখনই আপনারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন, এবং সেই প্রেসিডেন্ট আজীবন থাকবেন। এটাই ছিল তখন আপনার তাদের সেই পার্লামেন্টে মাত্র 11 মিনিটের আলোচনায় তারা সেই আইন পাস করেছিল। আজকে আবার দেখেন, আমি যে কথাটা সবসময় বলি, আজকে আবার সেই একইভাবে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য, বাকশাল তৈরি করার জন্য তারা কিন্তু প্রায় বহুদূর এগিয়ে গেছে। এবার এটা করছে তারা সুকৌশলে, যেটা একটা গণতন্ত্রের একটা লিবাস, একটা ছদ্মবেশ, একটা আলখাল্লা পরিয়ে দিয়ে নির্বাচন করে। বলে আমরা তো নির্বাচন করছি, বিরোধী দল নির্বাচনে না আসলে আমরা কি করব, তারা বলে।
এমন নির্বাচন করছো যে যে দলে দেশের কোন রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না, 63টা দল তার নির্বাচন বর্জন। একটা দলকে যারা কোন রকমের রেখেছে, তাও তো কিভাবে রেখেছে আপনারা জানেন, ভাগ বটোয়ারা দিয়ে, রুটি হালুয়া রুটি সবকিছু দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে। তারাও বলেছে, তখনও বলেছে, আবারও বলছে যে দেশে কোনো নির্বাচন হচ্ছে না। কাদের সাহেব কিন্তু তার আগে বলেছেন যে নির্বাচন হচ্ছে না, এখানে আওয়ামী লীগ যেভাবে চাইবে, সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে। তা আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা চাই যে মানুষ তাদের যে প্রতিনিধি নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারুক, ভোট দিক, যাকে ক্ষমতায় নিয়ে আসবে তারা তাকেই আমরা মেনে নেব। আপনাদের এত ভয় কেন? আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলো, তাদের সমর্থন খুঁজে পাবে না। এখন যে আপনারা যে উপজেলা নির্বাচন করছে, দেখেছেন তো আপনারা তারা এখন কিভাবে নিজেরা নিজেরা লড়াই করছে, কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা, তাদেরকে আপনার বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে। সেই ভোটে কিন্তু মানুষ আসছে না, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কি লাভ? আমাদের দায়িত্বটা ওখানে, আমাদের কাজটা ওখানে। আমাদেরকে জনগণকে আমরা বারবার বলেছি, জনগণ আসছিল, অনেক জনগণ এসেছে, কিন্তু আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য জনগণকে সত্যিকার অর্থে সংগঠিত করে তাকে রাস্তায় নেমে সোচ্চার হতে হবে। রাস্তায় নামার কোনো বিকল্প নেই, আমরা অন্য কোনো পথ চিনি না। আমাদেরকে প্রকাশ্যে সামনে এসেই লড়াইটা করতে হবে। দুর্নীতির ব্যাপার আমরা হাজারবার বলছি, সবসময় বলছি, কোথা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তাই না? এখন তারা এটা অস্বীকার করে, তারা কোনো দুর্নীতি করে না। এখন দেখেন, এই যে আপনার আজকেই খবর এসছে, আপনার সবাই হয়তো দেখেওছেন ইতিমধ্যে, যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ। নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মানে প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ, যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের গার্মেন্টসে যায় আমরা, তার ফলে
আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয়, সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি প্রয়োজন সেই আমদানিটা আমরা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে, স্বীকার করতে চায় না। এখন IMF বলছে, IMF এর হিসেবে তো আরো খারাপ অবস্থা। তারপরে সব হিসাব মিলিয়ে দেখবেন যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতি যারা স্বনামধন্য অর্থনীতি যারা এই দেশে, তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। বন্ধুরা, অর্থনীতি নিয়ে কথা বলি এই জন্য যে অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে সাধারণ মানুষ তারা বাজারে যেতে পারে না। আমরা কোনোদিন শুনিনি কাঁচা পেঁপের দাম 90 টাকা, 100 টাকা। এখন তাই আপনি যে কোনো সবজি বলেন 50 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই। আর মাংসের কথা তো বাড়ি নেন, ওটা তো কাছে যাওয়া যায় না। এই একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছে দেশকে। ইনফ্লেশন বাড়তেই আছে, আর তাদের দুর্নীতিও বাড়তে আছে। কি কি আইন করে না করে, এই কথাগুলো যখন সাংবাদিকরা লেখেন, বাংলাদেশ ব্যাংকে কিছু দুর্নীতির কথা যখন বলেন, তখন তাদেরকে ভেতরে যাওয়াটা নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে সাংবাদিকরা কেউ ভেতরে যেতে পারে। ব্যাংকগুলো দুর্নীতির এমন পর্যায়ে গেছে এখন বাজার করেও তারা কোনো দেখতে পারবে না। এবং সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিতে পরায়ণদের বাঁচানোর জন্য। আপনার আগে ছিল 3 জন বোধহয় ডাইরেক্টর একটা পরিবার থেকে, এরপরে হয়েছে 9 জন। এখন কয়জন জানেন নাকি? এখন 9 জনকে 12 জন করছে কিনা আমি জানি না, প্রায় ওইরকমই অবস্থা। অর্থাৎ একই পরিবারের ব্যাংকের ডিরেক্টর থাকতে পারবেন প্রায় 9 জন, যেটা আমি দেখেছি। জানি 12 জন করছে, একটা আইন করলো পার্লামেন্টে। আর কাদেরকে দায়িত্ব দিয়েছেন? আপনার অর্থনীতিকে নির্ধারণ করবার জন্য, যারা চিহ্নিত যে তারা দুর্নীতি করছে, যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেরাপি, সেটাও মাফ হয়ে যায় অবধি। যারা শেয়ার মার্কেটকে ধ্বংস করেছে, সেই লোকগুলোকে দায়িত্ব দেওয়া হয়। এখন যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, সেই যেভাবেই হোক বাংলাদেশের সম্পদকে লুট করে, তাই পত্র পত্রিকায় দেখবেন যে বাংলাদেশের এক মন্ত্রী তার ইংল্যান্ডে তার 465টা বোধহয় বাড়ি পাওয়া গেছে। উনি আমার ব্যাখ্যাও দিয়েছেন। এখন এইটা অবস্থা, একটা কথা বললাম আপনাকে, একটা উদাহরণ দিচ্ছি। আপনার আমাদের কোন কোন ব্যবসায়ী এখন বিদেশে গিয়ে সবচেয়ে বড় ধনীদের মধ্যে 1 নম্বরের মধ্যে 4-5 নম্বরের মধ্যে এসে যায়, অথচ সাধারণ মানুষ তার চিকিৎসার কোন ব্যবস্থা হয় না। শিক্ষা ব্যবস্থা ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এইসব ব্যাপারে সরকারের কোনো কথা নেই। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি খুব করে, সেদিনও আমি দেখেছি, বলছেন যে আমাদেরকে এরা সরাতে চায়। আমার অপরাধটা কি? আমাদের অপরাধটা কি? উনি এখনো উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি। ওনাদের প্রথম অপরাধ, যেটা আমি আগেও বলছি, এখনো বলছি, প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, তাকে ধ্বংস করার, বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করে দেওয়া। আমাদের আত্মা হচ্ছে ডেমোক্রেটিক আত্মা। এটা আমরা বেঁচে থাকি ডেমোক্রেসির উপরে। আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি। সেই জায়গায় আপনার তারা সেটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলা যাবে না, কেউ বলতে পারবে না, তারাই কথা বলবে, তারা যা খুশি তাই করবে। আর কিছু বললেই তাদের যেটা মনের মতো হবে না, তখন মামলা দিয়ে দেবে। তখন আমাদের আলাল সাহেবদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হবে, কোর্টে ফেস করতে হবে, উচ্চ আদালতে ফেস করতে হবে। কথা বলা যায়। আপনার গত কয়েকদিন আগে ইশরাককে
আবার একটা মামলায়, সবগুলো মামলা যে আমি একটা মামলা থেকে আপনি নিয়ে চলে গেলাম, আমাদের আসফাককে আবার আপনার কোথায় কারাগারে নিয়েছে। এখনো হাজার খানেক নেতা কর্মী যারা সাজাপ্রাপ্ত হয়ে বিভিন্ন মেয়াদে তারা এখন কারাগারে আছে। সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই সংগ্রাম করছেন, তিনি এখন বন্দী অবস্থায় এবং অত্যন্ত অসুস্থ অবস্থায়। আমরা বারবার চেষ্টা করেছি তাকে মুক্ত করে বিদেশে চিকিৎসা করার জন্য, যাকে সেই অনুমতি দেওয়া হয়। এই যে জিঘাংসা, এই যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এটা কখনো একটা দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। এতে দেশ জাতি ধ্বংস হয়ে যায়। আপনারা যতই ভালো থাকার চেষ্টা করেন, আলটিমেটলি ভালো থাকা যাবে না। এখন আমাদের প্রখ্যাত অর্থনীতির কথা বলতে শুরু করেছেন, সিভিল সোসাইটির লোকেরাও কথা বলতে শুরু করেছেন। এটাই হবে ফ্যাসিবাদ, এটাই আস্তে আস্তে সকলকেই সেই নিয়ম আনবে তার আওতার মধ্যে। তাই বন্ধুগণ, শফিউল আলম প্রধানকে যখন আমরা স্মরণ করি, তার মৃত্যুবার্ষিকী যখন আমরা পালন করি, তখন শফিউল আলম প্রধান কেমন মানুষ ছিলেন, তার জীবন কেমন ছিল, কোন আদর্শের পিছনে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কখনো যেন হার না ছাড়ি, বুকের মধ্যে বলটা, শক্তিটাকে আরো বেশি করে আনতে হবে। খন্দকার লুৎফর 90-এর ছাত্র নেতা, আলাল সাহেবরা ওই সময়কার ছাত্র নেতা। আমাদের বয়স কিন্তু প্রত্যেকেরই প্রায়, আমার বয়স তো 70-77 বছর বয়স। আমাদের খন্দকার লুৎফর, রতন সাহেবদের বয়স এখন কম হলো না, অনেক বয়স হয়ে গেছে। তারা ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন। ইয়াং জেনারেশন কোথায়? কোথায় তরুণেরা? কোথায় যুবকেরা? এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোন রকমের অনুভূতি আসে না, তাদের আলোড়িত করে না। এই প্রশ্নটা আমি বারবার করি। এই দেশটা তো তাদের, ভবিষ্যৎ তাদের। আজকে আপনাদের এই সভা থেকে, আমি আলোচনা সভা থেকে আমি শফিউল আলম প্রধানের যে মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব দেন। তার সহধর্মিনী কিছুদিন পরে তিনিও চলে গেছেন, আল্লাহ যেন তাকে, তিনিও পলিটিক্যাল খুব অ্যাক্টিভ মহিলা ছিলেন, তাকে যেন মাগফিরাত দান করেন এবং আমরা তার পথ অনুসরণ করে যেন দেশের জন্য, দেশের স্বাধীনতা সমর্থকে রক্ষা করি। আরেকটা কথা, আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবে বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়। নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলিনি, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবসময় যেটা বলি যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা কোনো র্যাডিক্যাল পার্টি বা কোনো রেভলিউশনারি পার্টি নয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে যে একটা নির্বাচন, সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আবাদ হয়, সরকার যেন কোনো ওর মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে, সেই যাত্রায় আমরা যেতে চাই। ওরা তো সেটা দেবে না, আমাদেরকে সেটা আনতে হবে, অর্জন করতে হবে।
আমি গত দুদিন আগে আপনার আনোয়ার ইব্রাহিমের একটা ইন্টারভিউ শুনছিলাম আল জাজিরাতে। আনোয়ার ইব্রাহিমের নাম আপনারা অনেকেই শুনেছেন। উনি এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি 15 বছর আগে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের যে গভর্নমেন্ট ক্যাবিনেট, সেখানে উনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। মাহাথির মোহাম্মদের সঙ্গে তার গোলযোগের কিছু হওয়ার ফলে তাকে তিনি সরিয়ে দিলেন। তাই নয়, তার মিথ্যা মামলা টামলা আরোপ করে তাকে আপনারা একেবারে কারাগারে পাঠিয়ে দিলেন। দীর্ঘকাল তিনি কারাগারে ছিলেন। তখন থেকে তিনি কাজ শুরু করেছেন। তিনি তার স্ত্রী, তার কন্যারা নতুন দল তৈরি করেছেন। নতুন দল তৈরি করে এখানে নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে তারা কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে, অর্থাৎ জনগণের আস্থা তারা পুরো পেয়ে গেছে। এই যে ধৈর্য, এই যে আপনার একটা আবেগের মধ্যে শুধু নিজেকে না নিয়ে গিয়ে আপনার বাস্তবতাকে মেনে নিয়ে যে এগোনো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আসুন, আমরা না চাইলে কেউ কিছু দেবেন আমাদেরকে অবশ্যই এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরো হতে হবে। আন্দোলনকে আরো তীব্রতর করতে হবে। আমরা জোট করেছি আপনার যুগপৎ আন্দোলনের জন্য, বিভিন্ন জোট হয়েছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সব করে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি এবং আমরা কাজ করছি, একই সঙ্গে কাজ করছি। আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এই জোট আরো শক্তিশালী হবে আমি বিশ্বাস করি, এবং ঐক্য আরো বৃদ্ধি পাবে। এবং অদূর ভবিষ্যতে আমরা এই ভয়াবহ যে দানবীয় শক্তি, এই শক্তিটাকে পরাজিত করে আমরা গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠিত করব, এই বিশ্বাস আমরা রাখি। আসুন, আজকের দিনে এই আমাদের শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীতে আমরা সেটাই আমরা আল্লাহর কাছে দোয়া চাই, সেই শপথ গ্রহণ করি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। জাগপা জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয় শক্তি জিন্দাবাদ, এবং বাংলাদেশের মানুষ জিন্দাবাদ। ধন্যবাদ।